আজ শোনাব যুদ্ধ দিয়ে শুরু আর যুদ্ধ দিয়ে শেষ হওয়া এক ভয়ঙ্কর গল্প। একদিকে লোভ আর শক্তির লড়াই, অন্যদিকে টিকে থাকার সংগ্রাম। এই লড়াইয়ে বয়ে যায় রক্তের বন্যা, ধ্বংসস্তূপে চাপা পড়া সবকিছুর মাঝেও ভাগ্যক্রমে বেঁচে যায় একজন যোদ্ধা। পরবর্তীতে এই যোদ্ধায় হয়ে ওঠে এক পরিবারের ঢাল, এক শহরে ইতিহাস। কিন্তু একটা সময় মানুষ ভুলতে বসে সমস্ত ইতিহাস, আর তখনই অতীতের রক্তাক্ত অধ্যায় জড়িয়ে যায় বর্তমানের ষড়যন্ত্র, চক্রান্ত আর প্রতিশোধের খেলায়। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলুগু মুভি দে কল হিম ওজিয়ের কথা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াকুজা নামের এক আন্ডারওয়ার্ল্ড গ্যাং জাপান দখল করতে ব্যস্ত হয়ে পড়ে। ওদের প্রধান শত্রু ছিল সামুরাই। ওরা এক এক করে সামুরাই যোদ্ধাদের উপর অ্যাটাক করে সবাইকে হত্যা করে। ভাগ্যক্রমে কয়েকজন সামুরাই বেঁচে যায়। ওরা মাউন্ট ফুজের বাড়িতে আশ্রয় নিয়ে একটা সিক্রেট সোসাইটি গড়ে তোলে, যার নাম দেয় ব্ল্যাক ড্রাগন সোসাইটি। ওরা ইয়াকুজার বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ শুরু করে। তারপর 1970 সালে ব্ল্যাক ড্রাগন সোসাইটি ইয়াকুজাদের হত্যা করতে বের হয়ে পড়ে। শুরু হয় তুমুল যুদ্ধ। ইয়াকুজারা আবারও সামুরাইদের একে একে হত্যা করে। ভাগ্যক্রমে মাত্র একজন সামুরাই প্রাণে বেঁচে যায়। ইয়াকুজাদের হাতে শুধুমাত্র সামুরাই নয়, অসংখ্য সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে। জীবন বাঁচাতে অনেক মানুষ নিজেদের সবকিছু বিক্রি করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে যাওয়া একমাত্র সামুরাই ওজাস গম্ভীরা, যাকে সবাই সংক্ষেপে ওজি বলে ডাকে, সেও দেশ ছাড়তে বাধ্য হয়। গম্ভীরা বেগমপেট্টা এক জাহাজে উঠে পড়ে। ওই জাহাজটা ভাড়া করেছিল সত্যনারায়ণ নামের একজন প্রভাবশালী তেলেগু ব্যবসায়ী, যাকে সবাই সত্য দাদা নামে চিনত। তার কাছে ছিল প্রচুর সোনার বার। সত্যর স্বপ্ন বোম্বের কালাবাই একটা বড় পোর্ট গড়ে তুলবে, সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সত্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যাচ্ছে বোম্বেতে। সত্য অনেক নরম হৃদয়ের একজন মানুষ, তাই নিজের ভাড়া করা নৌকায় জাপান থেকে পালানো লোকদের ওঠার সুযোগ করে দেয়। গম্ভীরের মতো আরও অসংখ্য মানুষ উঠেছিল এই জাহাজে। যথাসময় জাহাজ ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই জলদস্যুরা হামলা করে জাহাজে। ওদের উদ্দেশ্য ছিল সত্যের স্বর্ণ লুট করে নেয়া। ডাকাতদের দেখে সত্য নিজের গান বের করলে ডাকাতরা সাধারণ মানুষদের মধ্য থেকে একজনকে জিম্মি করে সত্যকে অস্ত্র নামাতে বলে। একজন সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য সত্য ডাকাতদের কথায় নিজের অস্ত্রটাও ফেলে দেয়। কিন্তু ডাকাতদের দুর্ভাগ্য, ওরা যাকে জিম্মি করেছিল সে ছিল সামুরাই গম্ভীরা। সে চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছিল যেন কেউ তাকে চিনতে না পারে। ডাকাতরা যখন গম্ভীরাকে জিম্মি করে, তখন গম্ভীরা চাদরের নিচ থেকে নিজে কাটানা বের করে। কাটানা মূলত সামুরাই তরবারি। গম্ভীরা তার কাটানা দিয়ে জলদস্যুদের সবাইকে হত্যা করে, সত্যকে এবং তার স্বর্ণগুলোকে রক্ষা করে। সত্য গম্ভীরাকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, জাহাজে যে স্বর্ণগুলো আছে সেগুলো আমার পুরো 10 বছরের পরিশ্রমের ফসল। আজ তুমি না থাকলে আমার 10 বছরের পরিশ্রম পানির সাথে মিশে যেত। গম্ভীরা বলে, একজন সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপনি আপনার কোটি কোটি টাকার স্বর্ণ ডাকাতদের হাতে ছেড়ে দিতে প্রস্তুত হয়েছেন। তখনই আমি বুঝে গেছি আপনি কতটা মহান। আপনি আপনার স্বপ্নের পোর্ট তৈরির কাজ শুরু করুন, আমি সবসময় আপনার পাশে থাকব। কেউ বাধা দিতে আসলে আমি তার বাধা হয়ে দাঁড়াবো। ওই দিনের পর থেকে গম্ভীরা সত্যর জন্য কাজ করতে শুরু করে। কয়েক বছরের মধ্যে সত্যর পোর্ট গড়ে ওঠে, আর এটা সম্ভব হয় শুধুমাত্র গম্ভীরার কারণে, কারণ সে সবসময় সত্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এরপর আমাদেরকে 1993 সালের ঘটনা দেখানো হয়। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। কলাবা পোর্টে এখন সব ধরনের জাহাজ আসছে। 23 বছর আগে জাপান থেকে আগত সেই জাহাজ বোম্বের ইতিহাস তৈরি করেছে। আর 23 বছর পর কলাবা পোর্টে এমন একটা জাহাজ আসছে যা বোম্বের ভবিষ্যৎ বদলে দেবে। মূলত জিমি নামের গ্যাংস্টার ওই জাহাজ করে আরডিএক্স ভর্তি কন্টেনার নিয়ে আসছে। জিমি কলাবা পোর্টে জাহাজ ভেড়াতে বললে জিমির লোকেরা অসম্মতি জানিয়ে বলে কলাবা পোর্ট সত্যদাদার, সে নিজের পোর্টে ইলিগাল কাজ কখনোই মেনে নেবে না। জিমির লোকেরা জানায় পোর্টের সিকিউরিটি অনেক জোরালো, কিন্তু জিমি কোনো কিছু পরোয়া না করে যেভাবেই হোক জাহাজ পোর্টে ফেরাতে বলে। পোর্ট পরিচালনার কাজ দেখাশোনা করে সত্য ছোট ছেলে পার্থ। সে জানতে পারে কাস্টম অফিসার ইন্সপেকশন ছাড়াই একটা কন্টেনার পোর্ট থেকে বের করে দিচ্ছে। সাথে সাথে পার্থ কন্টেনারে কাছে যায়। পার্থ জানতে চায় কন্টেনারটা কার। এর মাঝে জিমি তার লোকজন নিয়ে হাজির হয় এবং নিজেই জবাব দেয়, আমার। পার্থ কন্টেনার চেক করতে চাইলে জিমি বাধা দেয়। পার্থ তার কথায় পাত্তা না দিয়ে সেটা খুলতে বলে। কন্টেনার খুলতেই দেখা যায় পুরো কন্টেনার আরডিএক্সে ভরা। পার্থ কিছু বলতে যাবে তার আগেই জিমি পেছন থেকে গুলি করে। শুধু পার্থ না, জিমির লোকেরা পটে উপস্থিত পার্থের পুরো টিমকেই গুলি করে হত্যা করে। গোলাগুলির আওয়াজে সিকিউরিটি পুলিশ চলে আসে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই জিমি তার লোকজনকে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পার্থের মৃত্যুর খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। সত্যের ছেলের মৃত্যুর খবরে সবথেকে বেশি ঘাবড়ে যায় মিরাজকার।
মিরাজকার একজন বড় মাপের গ্যাংস্টার। মিরাজকার দ্রুত ছুটে যায় জিমির কাছে। জিমি তখন আরাম করে ঘুমাচ্ছিল। মিরাজকার জিমিকে ডেকে তুলে এবং রাগারাগি করে বলে, তুমি যাকে হত্যা করেছ সে সত্যের ছেলে, এর পরিণাম ভয়াবহ হবে। জিমি এসব কথা মোটেও পাত্তা দেয় না। এরপর আমরা পার্থের শেষকৃত্যের আয়োজন দেখি। সবাই পার্থের মৃতদেহকে ফুল দিয়ে সম্মান জানিয়ে শেষ বিদায় জানায়, কিন্তু অর্জুন বাড়ির বাইরে দাঁড়িয়ে চাচাকে বিদায় জানায়। অর্জুনের বন্ধু অর্জুনকে পার্থের মৃতদেহের কাছে যেতে বলে। অর্জুন বলে, এ বাড়িতে এমন মৃত্যু নতুন কোনো বিষয় না। আজ চাচা মারা গেছে, 15 বছর আগে বাবাকে হত্যা করা হয়েছে। পার্থের শেষকৃত্যে মিরাজকার জিমিকে নিয়ে উপস্থিত হয়। মিরাজকার সত্যর সাথে দেখা করে বলে, পার্থের হত্যাকারীকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, যেভাবেই হোক আমাদেরকে খুঁজে বের করতে হবে খুনিকে। সত্য কোনো জবাব দেয় না। সে চুপচাপ একটা লাঠি পার্থের স্ত্রী লাক্সমির হাতে তুলে দেয় এবং ইশারা করে। লাক্সমি ধীরে ধীরে জিমির দিকে এগিয়ে যায়। মিরাজকার তখন শক্ত করে জিমির হাত ধরে রাখে। লাক্সমি লাঠিটা দিয়ে জিমিকে মারতে শুরু করে। যতক্ষণ না লাঠিটা ভাঙে, লক্ষ্মী তাকে মারতেই থাকে। লাঠি ভেঙে গেলে লক্ষ্মী সরে যায়। আসলে সবাই ইতোমধ্যে জেনে গেছে পার্থকে জিমি হত্যা করেছে, তাই মিরাজকারের সম্মতিতে সবার সামনে জিমিকে সামান্য শাস্তি দেয়া হয়। এরপর সত্য মিরাজকারের কাছে গিয়ে বলে, জিমি যে পার্থের হত্যাকারী এটা শুধুমাত্র সন্দেহ, এর কোনো প্রমাণ নেই, তাই জিমি এখনও জীবিত আছে। কিন্তু এই কথা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে জিমির কি অবস্থা করবে তুমি কল্পনাও করতে পারবে না। সত্য মূলত গম্ভীরার কথা বলছিল। গম্ভীরা এখন কোথায় আছে কেউ জানে না, কিন্তু গম্ভীরা যদি জানতে পারে সত্যর পরিবারে বিপদ এসেছে, সে কাউকে ছাড়বে না। সত্যের কথায় মিরাজকে কোনো জবাবই দেয় না। মিরাজকার এবং সত্যর মধ্যে একটা নীরব দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব শুরু হয়েছিল 1978 সালে। সেই সময় মিরাজকার একজন বড় মাপের গ্যাংস্টার ছিল। মিরাজকার একদিকে কয়েক হাজার লোক সাথে নিয়ে কলাবা পোর্ট ঘেরাও করে, আর তারপর সত্যকে কিডন্যাপ করে। কিডন্যাপের সময় সত্যর সাথে অর্জুনও ছিল, তাই ওরা অর্জুনকেও কিডন্যাপ করে। অর্জুনের গলায় লোহার শিকল বেঁধে মিরাজকারের লোকেরা সত্যর সামনে অর্জুনকে প্রচুর মারধর করে। সত্যকে ভয় দেখিয়ে মিরাজকার কলাবা পোর্ট দখল করতে চায়, কিন্তু সত্য কোনো রকম রিয়্যাক্ট না করে সঠিক সময়ের জন্য ওয়েট করে। মিরাজকার সত্যর চারপাশে প্রায় 100 জন অস্ত্রধারী গুন্ডা সেট করে রাখে, যাতে সত্যকে বাঁচানোর জন্য কেউ তার কাছে পৌঁছাতে না পারে। কিন্তু শত বাধা অতিক্রম করে তুফানের মতো ছুটে আসে গম্ভীরা। মিরাজকারের হাজার হাজার লোককে একাই শেষ করে। এরপর সত্যর কাছে যায়। সেখানে মিরাজকারের লোকেরা ছিল। এত কিছু ঘটে যাওয়ার পরেও সত্য একটু ঘাবড়ে যায় না, কারণ গম্ভীরার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল সত্যের। গম্ভীরা পৌঁছানোর পর সত্য পোর্টের দলিল টেবিলের উপর রেখে বলে, কারো কলিজার সাহস থাকলে পোর্টটা নিয়ে দেখাও। এরপর সত্য গম্ভীরাকে বলে, 15 বছর আগে তুমি যে স্বর্ণ বাঁচিয়েছিলে, সেই স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে এই পোর্ট। এটা জানার পরেও যারা পোর্টের দিকে হাত বাড়িয়েছে তাদের কি করবে তুমি দেখে নাও। কেউ সাহস করে এগিয়ে আসে পোর্টের পেপার নিতে, কিন্তু গম্ভীরার হাত থেকে কেউ বেঁচে ফিরে না। এই পরিস্থিতিতে অনেক বেশি ভয় পেয়ে যায় মিরাজকার। মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে মিরাজকার গম্ভীরার পা ধরে ক্ষমা চেতে শুরু করে। তাই গম্ভীরা মিরাজকারকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগে গম্ভীরা হুমকি দিয়ে বলে, আজকের পর আর কখনো যদি সত্য তাদের পিছনে লাগতে দেখি, সবার আগে শরীর থেকে মাথা আলাদা করব, এরপর কথা বলবো। মিরাজকার গম্ভীরের কথা মেনে নিয়ে পালিয়ে যায়। অর্জুন আড়াল থেকে সব দেখে। চারদিকে রক্তের বন্যা দেখে ছোট্ট অর্জুন ঘাবড়ে যায়। গম্ভীরা অর্জুনের হাত ধরে বাইরে বের হয়। গম্ভীরা নিজের রক্তমাখা শার্টটা খুলে ফেলে দেয়, কিন্তু পোর্টের শ্রমিকরা সেটা তুলে নিয়ে পতাকা হিসেবে টাঙিয়ে দেয় পোর্টের মাঝে। বিজয়ের প্রতীক হিসেবে সে রক্তমাখা পতাকা এখনও উড়ছে। প্রেজেন্ট টাইমে জিমি বাবার উপর অভিমান করে বলে, সবার সামনে কেন আমাকে অপমানিত করলে। মিরাজকার জিমিকে অতীতের সমস্ত ঘটনা জানে এবং বলে, সেদিন গম্ভীর আমাকে ক্ষমা করেছিল, কিন্তু তোমাকে ক্ষমা করবে না সে। অন্যদিকে অর্জুনের বন্ধুরা অর্জুনকে জিজ্ঞেস করে, এত কিছু ঘটে গেল তোর চাচার শেষকৃত্যে গম্ভীরা এলো না কেন? অর্জুন বলে, গম্ভীরা বম্বে ছেড়েছে 15 বছর আগে, এরপর আর আসেনি, কারণ সত্য দাদার বড় ছেলে অর্থাৎ আমার বাবার হত্যাকারী এই গম্ভীরাই। আমার চাচার মৃত্যু গম্ভীরাকে আবার বম্বে ফিরে নিয়ে আসবে। আমি প্রতিজ্ঞা করেছি, গম্ভীরার রক্ত দিয়েই নিজের হাত না ধোয়া পর্যন্ত আমি ঘরে ফিরব না। আসলে অর্জুন খুব ছোটবেলায় বাবার মৃত্যু দেখেছে, তার রক্তাক্ত দেহের স্মৃতি আজও ভুলতে পারেনি, তাই প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে সে। এরপরের সিনে আমরা সিএম এবং পুলিশ অফিসারদের একটা স্পেশাল মিটিংয়ের দৃশ্য দেখতে পাই। পুলিশ আইজি মিনিস্টারকে জানায়, ওজি অর্থাৎ গম্ভীরার কারণে পোর্টে গ্যাং ওয়ার পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু পার্থর মৃত্যুর পর আবারও গ্যাং ওয়ার শুরু হতে যাচ্ছে। আইজি আরও জানায়, আরজিএ ভর্তি কন্টেনারের কারণেই মার্ডার হয়েছে পার্থর। এর মাঝে সিএমের অ্যাসিস্ট্যান্ট সিএমকে জানায়, পার্থর হত্যাকারী জিমি, এটা সত্যতা পাওয়া গেছে। সিএম পুলিশ অফিসারদেরকে বলে কন্টেনার কোথা থেকে এসেছে খুঁজে বের করতে। একজন অফিসার মিটিংয়ের সমস্ত কথা সিক্রেট ডিভাইসের মাধ্যমে জিমির কাছে পৌঁছে দেয়। অন্যদিকে সত্য এবং তার বড় পুত্রবধূ গীতা পোর্টের সেই কন্টেনারের কাছে যায়। সত্য কন্টেনারে থাকা আরডিএক্সগুলো দেখে বলে, আমার ছেলের মৃত্যু আমি বিফলে যেতে দেব না, কোনোভাবেই কন্টেইনার আমি অন্য কারো হাতে পৌঁছাতে দেব না। সত্য এখন নীরবে অপেক্ষা করছে গম্ভীরার ফিরে আসার জন্য, কিন্তু 15 বছর গম্ভীরা সত্যিই ফিরে আসবে কিনা কেউ জানে না। অন্যদিকে জিমি ওই পুলিশ অফিসারকে কল করে বলে, যেভাবেই হোক
পোর্ট থেকে আমার কন্টেনার বের করার ব্যবস্থা করো। অফিসার বলে, দেখছি কি করা যায়। এরপর অফিসার কয়েক গাড়ি পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় পোর্টে। পোর্টে ইলিগালভাবে স্মাগলিং চলে এই অজুহাত দেখিয়ে অফিসার পোর্টের কাজটা বন্ধ করে দেয়। ওয়ার্কারদের বের করে নিজের ফোর্সের মাধ্যমে পোর্ট ঘেরাও করে। ওয়ার্কাররা বাধা দিলে অফিসার তাদেরকে মারধর করে। 70 বিশ্বস্ত লোক দিনরাত সেখানে উপস্থিত ছিল। সেও বাধা দিলে অফিসার তাকে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়ির সাথে বেঁধে দেয়। এসব দেখে পোর্টের একজন ওয়ার্কার নিজের মেয়েকে সত্যর বাড়িতে পাঠায়, যাতে সে সত্যকে জানাতে পারে কি হচ্ছে পোর্টের ভেতরে। এদিকে অফিসার ওই কন্টেনারটা খুঁজে বের করে যেটাতে জিমির আরডিএক্স ছিল, কিন্তু কন্টেনার খুলে দেখে পুরো কন্টেইনার ফাঁকা, সেখানে কোনো আরডিএক্সই নেই। অফিসার পোর্টে কর্মরত এক মেয়েকে জিজ্ঞেস করে আসল কন্টেনারটা কোথায়। মেয়েটা কোনো জবাব না দিলে অফিসার মেয়েটার গায়ে হাত দিয়ে বলে, কন্টেনার কোথায় আছে না বললে আমি নিজেই তোমাকে সার্চ করব। এটা দেখে ওয়ার্কাররা সবাই ক্ষিপ্ত হয়, এমনকি দিনরাত হ্যান্ডকাফ ছিঁড়ে চলে আসে মেয়েটার সম্মান বাঁচাতে। সে অফিসারের দিকে গান পয়েন্ট করে, অফিসার উল্টো দিনরাতের দিকে গান পয়েন্ট করে। ঠিক ওই মুহূর্তে গীতা আসে। গীতা অফিসারের দিকে গান পয়েন্ট করে তার গান ফেলে দিতে বলে। তখন অফিসার বলে, পাগল হয়ে গেছো নাকি? পুলিশকে মারার হুমকি দিচ্ছ? একটা কল করলে সাথে সাথে তোমার পোর্ট বন্ধ হয়ে যাবে। গীতা বলে, ফোন কল তো আমিও করতে পারি। প্রথমে দোটে গুলি করে জেলে যাব, তারপর মিনিস্টারকে কল করে বেল করিয়ে নেব জেল থেকে বের হয়ে তোর সাথে যারা যুক্ত তাদের সবাইকে খুঁজে বের করে হত্যা করব। এরপর আবারও ফোন কল করে বেল করিয়ে নেব। দেখতে চাস? অফিসারের কথা না বাড়িয়ে ফোর্স নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিমিকে দেখি। জিমি পোর্টের একজন কর্মচারীকে তুলে নিয়ে গেছে। এদের মধ্যে থেকে একজনকে জিমি প্রচুর মারধর করে এবং জানতে চায় আসল কন্টেনার কোথায় আছে। কর্মচারী জবাব না দিলে জিমি জিজ্ঞেস করে সত্য এখন কোথায় আছে। ওই কর্মচারী সঠিক জবাব তো দেয়ই না, উল্টো জিমির মুখে থুতু দেয়। এতে জিমি রেগে গিয়ে ওই কর্মচারীকে প্রাণে মেরে ফেলে। এটা দেখে বাকি ওয়ার্কাররা অনেক বেশি ভয় পেয়ে যায়। একজন প্রাণের ভয় বলে দেয়, সত্যদার ছেলের অস্থি পানিতে ভাসাতে নাকি গেছে। তখন জিমি পাঠান নামের এক লোককে কল করে বলে, তোমার এলাকায় আমার একটা শিকার আছে, তাকে ধরার ব্যবস্থা করো, আমরা একসাথে কাটবো শিকারকে। পাঠান শিকারের নাম জানতে চাইলে জিমি সত্যর নাম বলে। এরপর জিমিও নিজেও নাসিকের উদ্দেশ্যে রওনা হয়। সত্তর ভাই এবং গীতা দুজনই সত্যকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। সত্যর জীবন এখন হুমকির মুখে। গীতা সত্তর ভাইকে বলে, মিনিস্টার, পলিটিশিয়ান, যত পাওয়ারফুল লোক আছে সবার সাথে যোগাযোগ করতে, কেউ না কেউ তো এই পরিস্থিতি থেকে উদ্ধার করতেই পারবে। সত্তর ভাই বলে, অনেক পাওয়ারফুল লোক আছে, কিন্তু এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবে শুধু একজনই। গীতা বুঝতে পারে সত্তর ভাই গম্ভীরের কথা বলছে। গীতা জিজ্ঞেস করে কোথায় আছে সে। সত্তর ভাই জানায় 7 বছর আগে মথুরাতে গম্ভীরাকে দেখা গেছে। মথুরাতে কয়েকজন মেয়েকে পাচারকারীদের হাত থেকে বাঁচানোর জন্য গিয়েছিল সে। গম্ভীরা পাচারকারী চক্রকে এত নির্মমভাবে হত্যা করেছে যে সেখানকার মানুষ, এমনকি পুলিশ অফিসাররাও এখন পর্যন্ত তার নাম শুনলেই কেঁপে ওঠে। পরবর্তীতে সত্তর ভাই মথুরায় গম্ভীরাকে খুঁজতে গিয়েছিল। পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করেও কোনো সন্ধান পায়নি। তবে পুলিশদের কাছে সত্তর ভাই কানমুনি নামে এক মেয়ের কথা জানতে পেরেছে যে গম্ভীরার ব্যাপারে অনেক কিছু জানে। কানমুনি নামটা গীতার খুব পরিচিত মনে হয়। গীতার মনে পড়ে কানমুনি নামে কেউ একজন কয়েকটা চিঠি পাঠিয়েছিল সত্যর কাছে। গীতা চিঠিগুলো খুঁজে বের করে পড়তে শুরু করে। চিঠিতে কানমুনি লিখেছে, আমি একজন ডক্টর, সব রোগীরাই আমার পরিবারের মতো, কিন্তু আপনি আমার পরিবারের সদস্য হয়েছেন অন্যভাবে। কানমুনি একটা বিয়ের ছবি পাঠায়, যেটা কানমুনি এবং গম্ভীরার ছবি। আসলে কানমুনি হচ্ছে গম্ভীরার স্ত্রী। সে পেশা একজন ডক্টর। কানমুনি বেশিরভাগ সময় হসপিটাল নিয়ে ব্যস্ত, আর গম্ভীরা বাচ্চাদের কারাটে শেখাতো। একদিন এক লোক গম্ভীরার কাছে একটা ইল্লিগাল প্রপোজাল নিয়ে আসে। গম্ভীরার খুব কাছের একজন মানুষ ছিল, সেই ব্যক্তিকে বলেছিল এই সমস্ত কাজ গম্ভীরা কখনোই করবে না। তখন ওই ব্যক্তি গম্ভীরা সেই কাছের মানুষকে আঘাত করে। এতে গম্ভীরা রেগে ওই ব্যক্তিকে প্রচুর মারধর করে। গম্ভীরা এভাবে গন্ডগোল করার কারণে কানমুনি গম্ভীরাকে নিয়ে মথুরা ছেড়ে অন্য কোথাও যায়। ওরা একটা পাহাড়ি এলাকায় গিয়ে নতুন করে জীবন শুরু করে। এর মাঝে ওদের জীবনে আরও একজনের আগমন ঘটে। কানমুনি এবং গম্ভীরার ঘরে জন্ম হয় কন্যা সন্তানের। খুব সুখী কাটতে থাকে ওদের জীবন। এসবের মাঝে একদিন গম্ভীরা জানতে পারে কানমুনি লুকিয়ে লুকিয়ে সত্যর সাথে যোগাযোগ করছে। গম্ভীরা কানমুনিকে বলে, তুমি অযথাই সত্য দাদার সাথে যোগাযোগ করছো, তোমার চিঠি দেখে সে কখনো আমাদের কাছে আসবে না। গম্ভীরা কানমুনিকে এইভাবে চিঠি লিখতে নিষেধ করে দেয়। কানমুনি বলে, আমি ভেবেছিলাম সত্য দাদার সাথে তোমাকে আবার মিলিয়ে দেব, তুমি যেতে চাইছো না, আমি আর চিঠি লিখব না, আমরা দুজনেই দুজনের জন্য যথেষ্ট। এরপর কানমুনি শেষবারের জন্য সত্যর কাছে একটা চিঠি লিখে। সে চিঠিতে কানমুনি বলে, এটা আমার শেষ চিঠি, আমি আপনাকে আর বিরক্ত করব না, শুধু একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে যদি কখনো কোনো প্রয়োজন হয়, আপনার গম্ভীরা সবসময় তোমার জন্য রেডি। কানমুনি এতগুলো চিঠি পাঠানোর পরেও সত্য একটা চিঠিরও জবাব দেয়নি। অন্যদিকে প্রেজেন্ট টাইমের সত্য আইজির সাথে কথা বলে জানতে পারে পোর্টে যে আরডিএক্স গুলো এসেছিল সেগুলো অমির ছিল। আইজি সত্তর ভাইকে সাবধান করে বলে, আরডিএক্স ফেরত না পেলে আমি প্রতিশোধ নিতে আসব। এরপরের সিনে আমরা অমিকে দেখি। অমি হচ্ছে জিমির বড় ভাই। অমি কাজ করে ডেভিড নামের এক ইন্টারন্যাশনাল মাফিয়ার জন্য। সে ইন্ডিয়ার বাইরে থেকে স্মাগলিং সহ বিভিন্ন ইলিগেল কাজ করে নিজের একটা আলাদা সাম্রাজ্য তৈরি করেছে। ক্রাইমের দুনিয়ায় অমি একজন মুকুটবিহীন বাদশা। মানুষের জীবনের কোনো মূল্য নেই তার কাছে। নিজের আরডিএক্স টেস্ট করার জন্য সে যেখানে সেখানে বিস্ফোরিত করে নিরীহ মানুষ মারতেও দ্বিধাবোধ করে না।
অমি কালবা পোর্টে আটকে যাওয়া আরডিএক্স উদ্ধার করতে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরের সিনে আমরা সত্যকে দেখি। সত্য নাসিকের একটা ছোট্ট হসপিটালে এসেছে। এই হসপিটালে কাজ করে কানমণি। সত্য আজ কানমণির সাথেই দেখা করতে আসে। হসপিটালের বাইরে কানমণি এবং গম্ভীরার মেয়ে তারাকে দেখে চিনতে পারে সত্য। সে তারার সাথে খেলতে শুরু করে। তখনই তারাকে খুঁজতে বাইরে আসে কানমণি। সত্যকে দেখে কানমণির অনেক খুশি লাগে। কানমণি জিজ্ঞেস করে, আপনি আমার চিঠিগুলো পেয়েছিলেন? সত্য বলে, আমার সমস্যাগুলো যেন গম্ভীরার জীবনের বোঝা হয়ে না দাঁড়ায়, তাই এতদিন ইচ্ছে করেই আমি তোমাদের সাথে যোগাযোগ করিনি। কিন্তু এখন পুরো বম্বে বিপদে। গম্ভীরাই পারবে বম্বেকে বাঁচাতে। কানমণি গম্ভীরাকে কল করে জানে সত্য এসেছে তার সাথে দেখা করতে। গম্ভীরা তখন কাজের জন্য বাইরে ছিল। গম্ভীরা হসপিটালে পৌঁছানোর আগে জিমি তার লোকজন নিয়ে হসপিটালে পৌঁছায়। জিমির কোনোভাবে জানতে পেরেছে সত্যই হাসপাতালে। জিমির লোকেরা হাসপাতালে এলো পাথারি গুলি করতে শুরু করে। জিমির লোকেরা সত্যকে মারতে এসেছে জানতে পেরে সত্য কানমণি আর তারাকে লুকিয়ে পড়তে বলে, কারণ জিমি যদি জানতে পারে ওরা গম্ভীরার পরিবার, জিমি ওদেরকেও মেরে ফেলবে। সত্য কোনোরকম জিমির সাথে লড়াই করে হাসপাতাল থেকে বের হয়ে যায়, কিন্তু সত্যকে বিপদের মুখে দেখে কানমণি লুকিয়ে না থেকে বাইরে বের হয়। সত্যকে মারতে না পেরে ক্ষুব্ধ জিমি কানমণিকে দেখা মাত্র তাকে গুলি করে। এরপর জিমি পুরো হসপিটাল জ্বালিয়ে দেয়। অন্যদিকে অমি বম্বে পৌঁছায়। বম্বে পৌঁছে সে সবার আগে কালবা পোর্টে চলে যায়। পারমিশন ছাড়া পোর্টে ঢোকায় গীতার লোকেরা তাকে বাধা দেয়। অমির লোকেরা গীতা লোকেদের মারতে শুরু করে। তখন গীতাই নিজের রাইফেল নিয়ে বের হয়, কিন্তু অমির লোকেরা গীতা এবং সত্য হয়ে দুজনকেই বন্দী করে ফেলে। অমি গীতার কাছে জানতে চায় কন্টেইনার কোথায়। গীতা বলতে রাজি না হলে অমি গীতাকে ভয় দেখানোর জন্য একটা ছোট্ট মেয়েকে গুলি করে। এরপর পোর্টে আগুন লাগিয়ে দেয়। গীতা তবুও মুখ খোলে না। তখন অমির লোকেরা পোর্টের ওয়ার্কারদের গায়ে কেরোসিন ছিলে দেয়। ওরা ওয়ার্কারদের গায়ে আগুন দিতে চায়। তখনই অমির বাবা মিরাজকার চলে আসে। মিরাজকার অমিকে থামায়। এরপর গীতাকে বলে, ওয়ার্কারদের জীবন বাঁচাতে চাইলে বলে দাও কন্টেইনার কোথায় আছে। গীতা বলে, বলছি কোথায় আছে, কিন্তু তার আগে একটা গল্প শোনাবো তোমাদেরকে। গীতা ওদেরকে এক রাজা আর তার বিশ্বস্ত এক বন্ধুর গল্প শোনায়। রক্তের সম্পর্ক না থাকার পরেও কিভাবে সবসময় রাজার রক্ষক হয়েছিল সে, কিন্তু ভাগ্যের পরিচয়ে রাজার সে বন্ধু রাজাকে ছেড়ে দূরে চলে যায়। আজ যখন আবার বিপদ নেমে এসেছে, রাজার সে রক্ষক ফিরে আসবে। মিরাজকার ভয় পেয়ে বলে, কার কথা বলছো? গম্ভীরের কথা বলছো না তো? গীতা উচ্চস্বরে হাসতে শুরু করে। অন্যদিকে সত্য জিমির হাত থেকে বাঁচার জন্য ফসলের ক্ষেতের ভেতর লুকায়। ফসলের ক্ষেত অনেক বিশাল ছিল, তাই জিমির লোকেরা পুরো ক্ষেতে আগুন জ্বালিয়ে দেয়। সত্য জ্বলন্ত ক্ষেতের ভেতর লুকিয়ে থাকে। এর মাঝে গম্ভীরা হাসপাতালে পৌঁছায়। কানমণির অবস্থা দেখে গম্ভীরা পাগল প্রায় হয়ে যায়। কানমণি গম্ভীরাকে জানায় সত্য অনেক বিপদে আছে। কানমণি গম্ভীরাকে সত্যের কাছে যেতে বলে। কথা বলতে বলতে কানমণি মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্ত্রীকে তো গম্ভীর হারিয়ে ফেলেছে, বাবার সমতুল্য সত্যকে সে হারাতে চায় না, তাই সে সত্যকে বাঁচানোর জন্য ছুটে যায় ওই জ্বলন্ত ফসলের ক্ষেতের দিকে। গম্ভীরা একে একে জিমির সমস্ত লোককে মেরে ফেলে। গম্ভীরাকে দেখে সত্য স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমার আর কোনো টেনশন নেই, বাকিটা আমার ছেলে গম্ভীর সামলে নেবে। গম্ভীরা যখন জিমির লোকগুলোকে মারছিল, জিমির কিছু পুরনো লোক তাকে চিনতে পারে। ওরা অনেক ঘাবড়ে যায়। গম্ভীরা ফিরে এসেছে মানে ওদের সময়ও ফুরিয়ে এসেছে। সত্যি সত্যি সেটাই হয়। গম্ভীরা জিমির শরীর থেকে মাথা আলাদা করে দেয়। অন্যদিকে পোর্টে একটা কল বেজে উঠছে। গীতা অমির দিকে তাকিয়ে হেসে বলে, কলটা তোর জন্য এসেছে। অমি কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে সত্য বলে, তোর ভাইয়ের মাথা উড়িয়ে দিয়েছে, এবার তোর পালা। অবিওজি আসছে। অমি বলে, আসুক, কার মাথা কাটা যাবে জানি না, তবে যে কোনো একজনের মাথা তো কাটা পূর্বেই। কানমণির শেষকৃত্যের সময় গম্ভীরা অতীতের কথাগুলো মনে করে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তখনই তারা এসে তার হাত ধরলে গম্ভীরা নিজেকে সামলে নেয়, কারণ বাচ্চা মেয়েটার সামনে সে দুর্বল হতে চায় না। এরপর সত্য সেখান থেকে চলে যেতে গেলে একজন তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সত্য বলে, শিকারি বনে না থাকার কারণে বানরের দল অনেক লাফালাফি শুরু করেছে, তাই বাঘের এখন শিকার করার সময় এসেছে। পরদিন সকালে জিমির মাথা কাটা লাশটা তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। তার বাবা ছেলের এমন বিভৎস কন্ডিশন দেখে ভয়ে আতকে ওঠে। একমাত্র ছেলেকে হারিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে সে। তখন তার দলের একজন তাকে জানায় যে জিমির কাটা মাথাটা খুঁজতে তাদের পুরো রাত লেগে গেছে। অমিও এসব দেখে ভীষণ রেগে যায়। এরই মাঝে গম্ভীরা মুম্বাই ফিরে আসে। তার ফেরা নিয়ে সব জায়গায় হুলস্থুল পড়ে যায়। এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করে সবার মধ্যে। গম্ভীরা থানায় গিয়ে ইন্সপেক্টর কাছে জানতে চায় যে গীতাসহ বাকিদের কোথায় আটকে রাখা হয়েছে, কিন্তু ইন্সপেক্টর তাকে কিছুই বলে না, উল্টো তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তাকে টিটকারি দিয়ে বলে, এখন আধুনিক যুগ, কিন্তু তুমি তো বুড়ো হয়ে গেছো, পুরনো একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, নতুন অস্ত্রশস্ত্রের ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? আসলে লোকটা তখন গম্ভীরাকে পুরোপুরি চিনতে পারেনি, তাই গম্ভীরা নিজেকে পাওয়ারে ছোট্ট একটা ডেমো দেখানোর জন্য পুলিশদেরকে অর্ডার দেয় ইন্সপেক্টরের হাত চেপে ধরতে। তার কথা মতো সত্যি সত্যি সবাই মিলে ইন্সপেক্টরের হাত চেপে ধরে। এরপর গম্ভীরা লোকটার আঙুল কেটে দিতে যায়, কিন্তু পরবর্তীতে সে আবারও নিজের মুড চেঞ্জ করে ইন্সপেক্টরের পুরো হাতি কাটার সিদ্ধান্ত নেয়, তাও আবার একটা জংধারা চাকু দিয়ে, যাতে ইন্সপেক্টর উপলব্ধি করতে পারে যে পুরনো জিনিসও ধার থাকে। তার কথা মতো সবাই মিলে পুরনো চাকু খুঁজতে শুরু করে। এসব দেখে ইন্সপেক্টর এবার বেশ ঘাবড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একজন কনস্টেবল একটা জংধারা চাকু এনে দিলে গম্ভীরা যখন ইন্সপেক্টরের হাত কাটতে যাবে তখনই বেচারা ভয়ে তাদের ঠিকানা জানিয়ে দেয়। তখন গম্ভীরা তাকে শাসিয়ে রেখে সেখান থেকে চলে যায়, আর ইন্সপেক্টর অবাক হয়ে তার থেকে তাকিয়ে থাকে।
এতক্ষণে সে বুঝতে পেরেছে গম্ভীরা কি জিনিস। গম্ভীরা সেখান থেকে বের হয়ে তার দলবল নিয়ে সোজা অ্যাড্রেসে গিয়ে হামলা করে। মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ করে দেয় সে। তার সামনে কেউ টিকতে পারে না, যেন কোনো বুলডোজার এসে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। তাকে দেখে গীতাদের মনে নতুন করে সাহস ফিরে আসে। এদিকে অমি তখন তার ভাইয়ের মুখাগ্নি করছিল। তখনই সেখানে গম্ভীরা চলে আসে। তাকে দেখে সবাই ভীষণ গান্ডে যায়। গম্ভীরা গিয়ে অমিকে হুমকি দেয় সে যেন ওই কন্টেনারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে, না হলে তার পরিণতিও তার ভাইয়ের মতোই হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে অমি তার হুমকিতে একটু ভয় পায় না। সেখান থেকে যাওয়ার পথে মিডিয়ার লোকেরা গম্ভীরাকে ঘিরে ধরে তার ছবি তুলতে শুরু করে, যেন কোনো সেলিব্রিটি এসেছে। গম্ভীরা সেসবে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে অর্জুন সেখানে ছিল। এত বছর পর গম্ভীরাকে দেখে সে মনে মনে বলে, আমার চোখের সামনে আমার বাবাকে মেরে পালিয়ে গেছিল তুমি। সেদিন থেকে আমি তোমার অপেক্ষায় আছি। আজ এত কসর পর তোমাকে সামনে পেয়ে আমি আর সুযোগ হাতছাড়া করবে না। তুমি কাকে মারবে আর কাকে বাঁচিয়ে রাখবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার মৃত্যু তো আমার হাতে লেখা, এটা নিশ্চিত। গম্ভীরা তার প্রচণ্ড রাগ ছিল। অর্জুনের তার বাবার খুনি বলে কথা, রাগ তো হবেই। কিন্তু প্রশ্ন হলো, গম্ভীরা তো সত্যের পরিবারকে নিজের পরিবার মনে করত, তাহলে অর্জুনের বাবাকে সে মারতে গেল কেন? এর উত্তর আমরা সামনে জানতে পারব। গম্ভীরাকে মারার জন্য অর্জুন তার এক বন্ধুকে দিয়ে অনেকগুলো পিস্তল আনায়, কিন্তু সেগুলোর গুলির কোনোটাই তার কাছে পারফেক্ট মনে হয় না। অনেক বাছাইয়ের পর শেষমেশ একটা স্পেশালাইজ পিস্তল তার পছন্দ হয়। তবে তার বন্ধু তাকে বলে, কাজ শেষ হলে পিস্তলটা ফেরত দিও। অর্জুন তাকে এর কারণ জিজ্ঞেস করলে ছেলেটা বলে, এই পিস্তল দিয়ে গম্ভীরাকে মারা হবে, তাই এটা মিউজিয়ামে সাজিয়ে রাখব। এদিকে অর্জুন গম্ভীরাকে মারার প্ল্যানিং করে। অন্যদিকে গম্ভীরা তার মেয়ের সাথে মিলে কানমণির স্মৃতিচারণ করে। এরই মাঝে কানমণির বলা কিছু কথা তার মনে পড়ে যায়। সে একদিন গম্ভীরাকে বলেছিল, যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে তুমি তারাকে নিয়ে সত্য দাদার কাছে চলে যাও। তার মানে গম্ভীরা শুধু যে সত্যের কথায় ফিরে এসেছে, ব্যাপারটা এমন না। সে এসেছে তার মৃত স্ত্রীর ইচ্ছা পূরণ করতে। এমন সময় একজন এসে গম্ভীরাকে জানায় যে সিএম সাহেব তার সত্যের সঙ্গে দেখা করতে এসেছে। গম্ভীরা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সিএম সত্যর কাছে ওই কন্টেনারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সত্য দেখে কিছুই বলে না। তখন সিএম থেকে হুমকি দেয়, আমার একটা ফোন কলেই তোমার পোর্ট জব্দ হয়ে যাবে। তাই যদি নিজের জীবন আর নিজের ব্যবসাকে বাঁচাতে চাও তাহলে ভালোই বলে দাও কন্টেনার কোথায় আছে। এরই মাঝে গম্ভীরা এসে সিএমের চোরাকার বাড়ির অনেকগুলো প্রমাণ তার সামনে ছুড়ে দেয়। তবে সেগুলো দেখে সিএমরা যতটা না অবাক হয়, তার থেকে কয়েকগুণ বেশি অবাক হয়েছিল গম্ভীরাকে চোখের সামনে দেখে। গম্ভীরা তাকে বলে, কালী পুজোর সময় কি হয়েছিল সেটা কি ভুলে গেছো? তখনই সিএমের অতীতের কথা মনে পড়ে। তার সিএম হওয়ার পেছনেও তো গম্ভীরারই হাত ছিল। গম্ভীরের মাধ্যমে লাশের উপর লাশ বিছিয়ে আজ সে এত বড় পজিশনে পৌঁছাতে পেরেছে। তাই গম্ভীরা তাকে বলে, কন্টেনারে RDX আছে। যেমন যখন তুমি মুখ বন্ধ করে রেখেছ, তখন এবারও তুমি মুখ বন্ধই রাখো, সেটা তোমার জন্যই ভালো। সিএম তখন তার কথা মতো চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর গম্ভীরা চলে যায় অমির আস্তানে অ্যাটাক করতে। সেখান তারা অমিকে তো পায়ই না, কিন্তু তার বন্দুকের খাজানা পেয়ে যায়। আর সেখান থেকে গম্ভীরা অমির সব লোকদেরকে মেরে সমস্ত বন্দুক তুলে নিয়ে আসে। কিছুক্ষণ পর অমির পার্টনার সেখানে গিয়ে পরিস্থিতি দেখে ভীষণ অবাক হয়। সে তৎক্ষণাৎ তার বস ডেভিডকে ফোন করে সব কিছু জানায়। অমি মূলত ডেভিডের হয়েই কাজ করত। তো ডেভিড তখন লোকটাকে অর্ডার দেয় গম্ভীরাকে মেরে ফেলার জন্য। ছেলেটা তার কথা মতো কাজে লেগে পারে। এদিকে অমি তখনও শহরের ম্যাপ নিয়ে টেনশনে মগ্ন ছিল যে RDA কোথায় রাখা যেতে পারে। এমন সময় ইন্সপেক্টর এসে তাকে বলে, আমি পুরো শহরের অলিগুলি সব জায়গায় খুঁজেছি, কোথাও RDA নেই। এরপর সে লক্ষ্য করে অমি পুরনো ম্যাপ দেখেছে, তাই সে অমিকে শহরের নতুন ম্যাপকা দিয়ে দেয়। সেখানে সে লক্ষ্য করে যে পুরনো ম্যাপে 3টা আন্ডারগ্রাউন্ড চ্যানেল দেখা যাচ্ছে, কিন্তু নতুন ম্যাপে দেখা যাচ্ছে 2টা। তার মানে 3 নম্বর টানেলটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। আর হোক বা না হোক, ওই টানেলের মধ্যেই RDAগুলো লুকানো আছে। তাই তারা RDXের খুঁজে বের হয়ে পড়ে এবং পৌঁছে যায় সেই বন্ধ টানেলে। সেখান থেকে গিয়ে ডেভিডের লোকেরা তার আগেই সেখানে পৌঁছে গেছে। সে অমিকে বলে, গম্ভীরা যখন এখানে ছিল না তখনই তোমরা কিছু করতে পারলে না, এখন তো গম্ভীরা চলে এসেছে, তার চোখের সামনে দিয়ে কিভাবে RDA গার্ড করবে। এরপর সে অমিকে টিটকারি দিয়ে বলে, তুমি আসলে এখনও কাজ করতে শেখোনি, কিভাবে কাজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। সেটা শুনে অমি বলে, তোমাকে দিয়ে যদি সত্যিই কাজ হতো তাহলে ডেভিডের আমাকে দরকার পড়তো না। এদিকে গম্ভীরাও তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অমিকে নিয়ে ডিসকাস করছিল। গম্ভীরার অ্যাসিস্ট্যান্ট অমির ব্যাপারে বিশেষ কিছু জানতো না। তাই গম্ভীরা বলে, অমি হচ্ছে ওয়াজি শহরের মাফিয়া কিং। আজ পর্যন্ত যে শহরের দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস পায়নি, অমি সেই শহরটাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। পাওয়ার জন্য সে সত্য আর তার ছেলেকে মেরে ফেলারও প্ল্যান করে, তবে সেটা সফল হয় না।
তবে এত কিছুর পরও সে কখনো ইন্ডিয়াতে হামলা করার সাহস পায়নি, কারণ সে জানতো ইন্ডিয়াতে হামলা করতে গেলে গম্ভীরা তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, আর গম্ভীরাকে হারানো তো মুখের কথা না। তবে এবার যেহেতু অমি এতটা সাহস দেখাচ্ছে, তাই গম্ভীরা বুঝে যায় নিশ্চয় এর পেছনে অন্য কোনো বড় মাফিয়ার হাত আছে। ওই রহস্য উদ্ঘাটনের জন্য সে অমির একটা লোককে ধরে এনে মারধর করে তার মুখ থেকে অমির বস অর্থাৎ ডেভিডের ব্যাপারে জেনে নেয়। গম্ভীরা ডেভিডকে খুব ভালো করেই চিনত, তাই সে বলে ডেভিড যেড্ডু এসবের পেছনে কলকাঠি নাড়ছে, তার মানে এবারের অ্যাটাক খুব ভয়ঙ্কর হবে এবং সে অ্যাটাক হবে কালকেই। কথাটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, কালকেই কেন? গম্ভীরা জানায় কালকে ডেভিডের জন্মদিন, তো জন্মদিনে এর থেকে ভালো উপহার ডেভিডের জন্য আর কি হতে পারে। অবশ্য তার এই ধারণা সঠিকও ছিল। ডেভিড অমিকে ফোন করে কাজের আপডেট জানাতে চাইলে অমি জানায় সে আরডিএ হাতে পেয়ে গেছে। যদিও ডেভিড এই বিষয়টা আগে থেকেই জানতো, কিন্তু সেটা ভেবে আপসেট ছিল যে অমি সময় মতো আরডিএসগুলো খুঁজে বের করতে পারেনি। তার দেরি হওয়ার কারণে এখন তাদের প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু অমি তাকে আশ্বস্ত করে যে তার প্ল্যান অবশ্যই সাকসেসফুল হবে এবং ইন্ডিয়াতে শুধু একটা জায়গা না, একই সাথে 9 জায়গায় ব্লাস্ট হবে। সেটা শুনে ডেভিড খুশি হয়ে যায়। এরপর যে যার কাজে লেগে পড়া যাওয়ার পথে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট অমিকে বলে, গম্ভীর ব্যাপারে যেটা শুনেছি তা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কখনোই আমাদের প্ল্যান সাকসেসফুল হতে পারবে না। তখন অমি বলে, সবাই জানে যে সে কেন ফিরে এসেছে, তবে সে কেন পালিয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি, আর সেটাকে অমি নিজের পুঁজি বানাবে। অন্যদিকে অর্জুন হঠাৎ তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে দেখে গীতা ভীষণ অবাক হয়, সেই সাথে খুশিও হয়। অর্জুন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। যাওয়ার পথে সে তার মাকে বলে, গম্ভীরা যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হতো, তাই তোমার সঙ্গে দেখা করার আগে অমির কাছে গিয়েছিলাম। এটা শুনে অর্জুনের মা ভীষণ ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? অর্জুন বলে সব কিছু বলতে থাকে। অর্জুন মূলত গিয়েছিল গম্ভীরাকে মারতে, কিন্তু সেখানে গিয়ে দারাকে দেখে তার মন গলে যায়, কারণ সে চাচ্ছিল না তাদের নিজস্ব দ্বন্দ্বের কারণে বাচ্চা মেয়েটার উপরে কোনো খারাপ এফেক্ট পড়ুক। সে তারাকে কোলে নিয়ে গল্প করতে থাকে। সেটা দেখে গম্ভীরা আর কথা বাড়ায় না, কিন্তু পরক্ষণে অর্জুন তারাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কিডন্যাপ করে নেয়। তারপর গম্ভীরাকে ফোন করে বলে, আমি যেরকম বাবা ছাড়া ছোটবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে, তেমনই কষ্ট আজ তুমি পাবে, পারলে তোমার মেয়েকে খুঁজে বের করো। গম্ভীরা তার কথা শুনে হতবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে তারার খোঁজে। পাগলের মতো রাস্তা দিয়ে গাড়ি চালাতে থাকে সে, আর মেয়েটাকেও খুঁজতে থাকে। এসব কথা শুনে গীতা ভীষণ ঘাবড়ে যায়। সে বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে যে অর্জুন গম্ভীরার সঙ্গে কি করেছে। তখনই অর্জুন হঠাৎই গাড়িটা থামিয়ে দেয়, আর গীতা দেখতে পায় তার চোখের সামনেই গম্ভীরার গাড়িটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে গম্ভীরাকে বাঁচাতে চাইলে অর্জুন গাড়িটা বাইরে থেকে লক করে দেয়। তারা বেচারি বাবার এই অবস্থা দেখে ছুটে চলে যায় তার কাছে, প্রাণপণে তাকে ডাকতে থাকে। তখন অর্জুনকে গম্ভীরা বলে, তোমার চোখের সামনে যেভাবে তুমি তোমার বাবাকে মেরেছিলে, এখন নিজের মেয়ের সামনে তুমি ঠিক সেইভাবেই মরবে। আমি ছোটবেলা থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি। এই বলে সে তারাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎই তার ভাড়া করা লোকেরা তার মাথায় বন্দুক থেকে তাকে কিডন্যাপ করে নেয়, কারণ তারা অর্জুনের জন্য না, অমির জন্য কাজ করছিল। অর্জুন তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। লোকগুলো তাকে মেরে ধরে তারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে একজন পেছন থেকে অর্জুনের গলা পিছিয়ে ধরলে গম্ভীর ওই মুমূর্ষু অবস্থায় লোকটাকে গুলি করে অর্জুনকে বাঁচিয়ে নেয়। সেটা দেখে অর্জুন একটু অবাক হয়ে যায়। এরপর সে কিডন্যাপারদের গাড়ির পেছন পেছন ছুটতে শুরু করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও সম্ভব হয় না। এর মাঝে গীতা গাড়ির লক খুলে বাইরে বেরিয়ে এসে অর্জুনকে উদ্ধার করে নিয়ে যায় বাড়িতে। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। এমন কঠিন অবস্থাতেও তার মাথায় শুধুমাত্র তারার কথাই ভাবছে। সেটা দেখে গীতা ভীষণ কষ্ট পায়। এদিকে গম্ভীরা মারা গেছে ভেবে অমি গম্ভীরার লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে। আপনজনদের মৃত্যু অমি নিজেও মানতে পারে না। তাই এবার গম্ভীরার সাথে তার লড়াইটা শুধুমাত্র এই কন্টেনার ভিত্তিক না, ব্যাপারটা ছিল এখন পরিবার এবং নিজেদের উপর চলে আসবে। অন্যদিকে গম্ভীরাকে জীবিত দেখে অর্জুন রাগে শোকে একেবারে পাগল হয়ে যায়। সে যে কোনো মূল্যে গম্ভীরাকে মারতে চায়। সত্য তাকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু অর্জুন কারো বাধাই মানতে চায় না। তখন তার মা এসে ছেলেটার এসব কাণ্ড দেখে কষে একটা চড় মেরে দিয়ে বলে, তুমি এতদিন যা কিছু জানতে তার সবটাই ভুল। আমি বাধ্য হয়ে তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছি। সেটা শুনে অর্জুন অবাক হয়ে যায়। আর তখনই তার বাবার মৃত্যুর আসল রহস্যটা সামনে আসে। তার মা তাকে জানায় যে তার বাবা ড্র্যাগনের ব্যবসার সাথে জড়িয়ে পড়েছিল। পরিবারে তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভই হয়নি। তাই একদিন গম্ভীরা সত্যর কথায় তার সমস্ত প্রোডাক্ট পুড়িয়ে দিয়েছিল। সে ভেবেছিল এতে হয়তো অর্জুনের বাবা শুধরে যাবে, কিন্তু না, সে উল্টো রাগের মাথায় নিজের বাবাকেই কিডন্যাপ করায় আর অর্জুনের গলায় ছুরি ধরে সত্যকে ভয় দেখাতে শুরু করে। সত্য তখনও তাকে সতর্ক করে দেয় যে সে যেটা করেছে ভুল করেছে। একবার যদি গম্ভীরা চলে আসে তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে, কিন্তু অর্জুনের বাবা তার কথা একদমই পাত্তা দেয় না। এরই মাঝে গম্ভীরা সত্যি সত্যি সেখানে চলে আসে, আর তখনই শুরু হয় একটা ভয়ঙ্কর মৃত্যুতাণ্ডব। সে সবাইকে কুপকাত করে দিয়ে অর্জুন আর সত্যকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু অর্জুনের বাবার রাগ তাদের একদমই কমে না।
তার এমন কাজকর্ম দেখে সত্য তাকে পোর্টের বিজনেস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে করে তার রাগ আরও কয়েক গুণ বেশি বেড়ে যায়। সে এবার গম্ভীরা আর সত্যকে প্রাণে মেরে ফেলার ডিসিশন নেয়। সে তখন পিস্তল নিয়ে বেরোচ্ছিল, আর তখন গীতা সেটা দেখতে পেয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার স্বামী কোনো মতেই বাধা মানে না। অনেক কষ্টে গীতা তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তাকে রুমের ভেতর আটকে রেখে গম্ভীরাকে কল করে। এর মাঝে অর্জুন সেখানে আসলে তার বাবা তাকে ভুলিয়ে ভালিয়ে দরজার চাবিটা বের করার চেষ্টা করে, তবে চাবি খুঁজতে গিয়ে অর্জুন পিস্তলটা খুঁজে পায়। অর্জুনের বাবা তার কাছে পিস্তল চাইলে অর্জুন চেয়ারের ওপর উঠে সেটা তার বাবার হাতে দেবার চেষ্টা করে। সে যেহেতু অনেক ছোট তাই তার হাত কোনোভাবেই পৌঁছাচ্ছে না। এরপরে এসবের মাঝে হঠাৎ বেচারার পা পিছলে যায় এবং তার হাতে ট্রিগারের চাপ লাগার কারণে গুলি বেরিয়ে তার বাবা মারা যায়। কিন্তু অর্জুন এসবের কিছুই জানতে পারে না, কারণ সে চেয়ার থেকে পড়ে যাবার সাথে সাথেই সেন্সলেস হয়ে যায়। তার বাবা মারা যাওয়াতে পুরো বাড়িতে হুলস্থুল হয়। সবাই ভাবে গম্ভীরাই অর্জুনের বাবাকে মেরেছে। তখন গম্ভীরাও চুপচাপ এই দোষটা মাথা পেতে নিয়ে বাড়ি থেকে বের হয়, আর যাবার সময় গীতাকে কসম দিয়ে যায় যে সে যেন সত্যি কথাটা কখনোই অর্জুনকে না জানতে দেয়। তাই অর্জুনও সেটাই মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে, আর গম্ভীরাকে মারার প্ল্যানিং করতে থাকে। মায়ের মুখে এসব কথা শুনে অর্জুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হতাশ হয়ে চেয়ারে বসে বলতে থাকে যে আমি এত বড় একটা ভুল কিভাবে করলাম, আমার তো গম্ভীরাকে নয় নিজেকে মারা উচিত ছিল। এ বলে সে যখন নিজের দিকে গান পয়েন্ট করবে তখনই গীতা তাকে আটকায়। অর্জুন নিজের ভুল বুঝতে পারায় সে গম্ভীরার কাছে মাপ চাইতে চায়, কিন্তু সেখানে গিয়ে দেখে গম্ভীরা নেই। অর্জুন বলে আমি জানিও কোথায় আছে, আমাকে যেতে হবে। সেটা শুনে সত্য তার হাতে থাকা পিস্তলটা দিয়ে দিলে এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে বলে। অর্জুন তার দাদার কথা মতো পিস্তলটা নিয়ে সেখান থেকে বেরোয়। গীতা ভয় পেয়ে অর্জুনকে আটকানোর চেষ্টা করলে সত্য বলে ওকে বাধা দিও না, যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন আর কেউ কোনো বাধা মানবে না। সেটা শুনে গীতাও শান্ত হয়ে যায়। এদিকে অমি ডেভিডকে ফোন করে জানায় যে সে শহরের সবথেকে বড় বড় 9টা স্পটে বোম প্ল্যান্ট করে দিয়ে এসেছে, ঠিক রাত 9টায় সেগুলো ব্লাস্ট হয়ে যাবে। সেটা শুনে ডেভিড ভীষণ খুশি হয়। এরই মাঝে ডেভিডের একজন লোক এসে তাকে জানায় যে তার সঙ্গে জাপানের সবথেকে ভয়ঙ্কর মাফিয়া গ্রুপ ইয়াকুজার এক্স লিডার দেখা করতে এসেছে। সেটা শুনে ডেভিড একটু অবাক হয়ে যায় যে ইয়াকুজার লিডারের কাছে তার কি কাজ। সে কৌতূহলবশত লোকটার সামনে গেলে সে ডেভিডকে সতর্ক করে দেয় যে তারা অযথা গম্ভীরার সঙ্গে পাঙ্গা নিয়ে ভুল করেছে। গম্ভীরে কোনো মানুষ না, সে হচ্ছে মানুষরূপী তুফান, যার সামনে কেউ টিকতে পারবে না, সে যত বড়ই হোক না কেন। সে নিজের আর নিজের গ্রুপের সাথে হওয়া ঘটনাগুলো ডেভিডকে এক্সপ্লেন করে যে কিভাবে গম্ভীরা একাই ইয়াকুজার পুরো গ্যাং ধ্বংস করে দিয়েছে। সে নিশ্চিত সে গম্ভীরাকে অবশ্যই হারাতে পারবে, আর সেটাও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ততক্ষণে গম্ভীরা বুলেট প্রুফ ট্রাক নিয়ে পৌঁছে যায় অমির আস্তানায়। তাকে দেখা মাত্রই অমির লোকেরা গুলি চালাতে শুরু করে, তার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু গম্ভীরা তাদের সবাইকে কুপকাত করে দেয়। অমি সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখছে। সে শুধুমাত্র তারাকেই না, গম্ভীরার অ্যাসিস্ট্যান্ট এবং বাকি লোকদেরকেও আটকে রেখেছিল। গম্ভীরাকে দেখে তার অ্যাসিস্ট্যান্ট অমিকে বলে এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সেটা শুনে অমি রেগে বলে উঠছে তুমি আগে নিজের প্রাণ বাঁচাও। এই বলে সে গম্ভীরার লোকদেরকে মারতে শুরু করে, আর একটা পর্যায়ে একে একে নির্মমভাবে প্রত্যেককে হত্যা করে ফেলে সে। এরই মাঝে গম্ভীরা পৌঁছে যায় ডেভিডের অ্যাসিস্ট্যান্টের সামনে। তাকে দেখে লোকটা ভীষণ ঘাবড়ে যায়। গম্ভীরা সেখানে থাকা সবাইকে নৃশংসভাবে হত্যা করে। অমি সিসিটিভি ক্যামেরায় বসে এসব দেখছিল। সে গম্ভীরাকে ভয় দেখানোর জন্য তার চারপাশে লাগানো স্পিকারে তারাদের আর্তনাদের শব্দ প্লে করে দেয়। মেয়ের কান্না শুনে গম্ভীরা হয়রান হয়ে যায়। সে চারদিকে তারাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এরই মাঝে অমি তার সামনে চলে আসে। গম্ভীরা তার কাছে তারার ব্যাপারে জানতে চাইলে সে বলে মেয়ের ব্যাপারে পরে শুনবো, আগে ওয়াইফের ব্যাপারে শোনো। তার কথা শুনে গম্ভীর একটু অবাক হয়ে যায়। অমি তাকে জানায় সেদিন হসপিটালে শুধুমাত্র জিমিই ছিল না, সেও ছিল, আর সে নিজেই কানমণিকে খুন করেছে। এটা শুনে গম্ভীর নিজের রাগ ধরে রাখতে পারে না। সে তৎক্ষণাৎ অমির উপর অ্যাটাক করে দেয়, আর তখনই শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। ওদিকে জিমির বাবা সত্যকে একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে ডেকে পাঠায়। সেখান থেকেই সে পুরো শহরের বোম ব্লাস্টের দৃশ্য উপভোগ করতে চায়। সেটা শুনে সত্য একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে অমি গম্ভীরার হাত থেকে বাঁচার জন্য তার লোকদেরকে বলে তারাকে মেরে ফেলতে। গম্ভীরা সেটা শুনে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু অমি সেসবে পাত্তা দেয় না। তার আদেশে তার লোকেরা সত্যি তারাকে মেরে ফেলে। গুলির আওয়াজ বেরোনো মাত্রই তারার কণ্ঠ শান্ত হয়ে যায়। সেটা দেখে গম্ভীরা ভীষণ ভেঙে পড়ে। এরপর অমি বলে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তারপরে পুরো শহরে মৃত্যুযজ্ঞ শুরু হয়। এ বলে সে কাউন্ট ডাউন শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সময় শেষ হওয়ার পরেও সবকিছু একেবারে শান্ত ছিল, কোথাও কোনো রকম ব্লাস্ট হয় না। সেটা দেখে অমি এবং জিমির বাবা দুজনেই ভীষণ অবাক হয়। আর ঠিক সেই মুহূর্তেই ওয়াকিচকিতে তার কণ্ঠ ভেসে আসে, আর সেই সাথে ভেসে আসে অর্জুনের গলা। সে গম্ভীরাকে বলে তুমি টেনশন করো না, তারা একদম ঠিক আছে। অর্থাৎ অর্জুন সঠিক সময় গিয়ে তারাকে বাঁচিয়ে নিয়েছিল। তবে সারপ্রাইজ এখানেই শেষ না। হঠাৎ করেই গম্ভীরাও তার জাপানি গুরুর কথা মনে পড়ে, আর সে জাপানিজ ভাষায় অমিকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু অমি তার কথা কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে ওই রুমের দরজা জানালা ভেঙে অঝোর ধারায় অবির লোকেরা কাটা মাথা বের করতে শুরু করে। আসলে গম্ভীরা আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। সে তার লোকদেরকে অমির লোকদের পেছনে লেগিয়ে দিয়েছিল, আর এখন সেটারই রেজাল্ট।
এসব দেখে অমি অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে সত্য জিমির বাবাকে বলে, তোমার ছেলে 10 মাথাওয়ালা রাবণ হলে আমার ছেলেও 10 অবতার নিয়ে এখন শুধু রাবণের বধ করা বাকি। গম্ভীরা সত্য সেই ইচ্ছাটাও পূরণ করে দেয়। সে তার তলোয়ার দিয়ে অমির ওপর অ্যাটাক করে, কিন্তু তাকে প্রাণে মারে না, শুধু সেন্সলেস করে দেয়। এরপর যখন অমির সেন্স ফেরে, সে দেখতে পায় গম্ভীরা তার চারপাশে ওই বোমাগুলো সাজিয়ে রেখেছে, যেগুলো অমি পুরো শহরে প্লান্ট করেছিল। অমি বুঝে যায় তার শেষ সময় চলে এসেছে, কিন্তু সেই মুহূর্তে সে গম্ভীরাকে হুমকি দেয় সে আবারও ফিরে আসবে। ততক্ষণে গম্ভীরা সেখান থেকে চলে গিয়েছিল। এতগুলো বোমা একসাথে ব্লাস্ট হওয়াতে মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিংটা ধসে পড়ে, আর তাতে অমি চিরতরে শেষ হয়ে যায়। সবশেষে অর্জুন পোর্টের দায়িত্ব সামলানোর সুযোগ পায়, আর গম্ভীরা তার মেয়েকে নিয়ে নিরুদ্দেশে পাড়ি জমায়। অর্জুন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আর কখনো ফিরবে না? গম্ভীরা বলে, প্রয়োজন পড়লে অবশ্যই ফিরব। এ বলে সে তার মেয়েকে নিয়ে চলে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। এক কথায় বলবো, আমার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।